অনেকদিন আগের কথা। রসুলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে একজন রাখাল ছেলে বাস করত। আর সেই রাখাল ছেলেটি প্রতিদিন একটি গাছের নিচে বসে বাঁশি বাজাতো। সেই রাখাল ছেলের নাম ছিল রাজু। একদিন রাজু হাঁটছিল রাস্তায়। তখন হঠাৎ দেখতে পেল একটি সুন্দরী মেয়ে গাছের নিচে বসে কান্না করছে। তখন রাজু সেই মেয়েকে ডেকে বলল, কি হয়েছে তোমার? আরে আরে, কি হয়েছে আপনার? এখানে বসে আপনি এভাবে কান্না করছেন কেন? এর আগে তো কখনো আপনাকে এই গ্রামে দেখিনি। কে আপনি? আর তাছাড়া আপনি কোথা থেকেই বা এসেছেন বলুন তো? তখন সুন্দরী মেয়েটি বলল, আমার নাম হচ্ছে নূপুর। আমি শুধু নিজে একটা নামই জানি, আর কিছু আমার মনে নেই। আমি কিছুই মনে করতে পারছি না। এখন আমি কি করব? এই বলে সেই মেয়েটি আবারও কান্না করতে থাকে। দয়া করে আপনি কান্নাকাটি করবেন না। আমি আপনার জন্য দেখি কি করতে পারি। চলুন, আমার সাথে চলুন আপনি। বরং আমার সাথে গেলেই আপনার ভালো হবে। যতদিন আপনি আপনার পরিচয় মনে করতে না পারছেন, ততদিন আপনি আমার এখানেই থাকবেন, কেমন? তখন সেই মেয়েটি কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথেই যাব। আর তাছাড়া তো আমার কোনো উপায়ও দেখছি না। ঠিক আছে, তাহলে চলুন আমার সাথে। তারপর রাজু সেই সুন্দরী মেয়েকে নিয়ে তার বাড়িতে গেল। সেখানে তার মা রাজুকে জিজ্ঞাসা করলো, কে এই মেয়ে? কি রে রাজু, এ কোন মেয়ে? কোথা থেকে পেলি একে? আসলে মা, এই মেয়েটার নাম হচ্ছে নূপুর। সে তার পরিবারকে হারিয়ে ফেলেছে। তাই যতদিন তার কোনো কিছু মনে না হচ্ছে, ততদিন বরং আমাদের বাড়িতেই থাকুক। তুমি তো দেখছি খুবই সুন্দরী মেয়ে। আচ্ছা শোনো, তুমি আমার বাড়িতে থাকো, আর তুমি আমার এখানে থাকলে কোনো সমস্যা হবে না। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে আন্টি। তারপর থেকে নূপুর তাদের সাথে হাসি খুশিতে থাকতে শুরু করলো। নূপুর আর রাজা তারা সবসময় একসাথেই থাকতো। আর নূপুর ও রাজার সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হতে থাকে। আর রাজু ও নূপুরের এমন ঘনিষ্ঠতা দেখে তার মায়ের চোখে পড়ে যায়। তখন রাজু তার মা নূপুরকে ডেকে বলল, এই শোনো, আমার অনেক ইচ্ছে আমি মারা যাওয়ার আগে আমার ছেলের বউকে দেখব। তাই আমি ভাবছি যে তোমাকে আমি আমার ছেলের বউ করে নিব। যদি তুমি রাজি থাকো তো আমাকে বলো। কিন্তু আমার তো কোনো পরিচয়ই নেই, আমার তো বাবা মাও নেই। একজন অপরিচিত মেয়ের সঙ্গে কিভাবে আপনি বিয়ে দিবেন আপনার ছেলেকে, বলুন তো? আরে মেয়ে, এটা তো এখান থেকেই তোমার পরিচয়। আজ তুমি আমার পরিবারের নতুন সদস্য। তারপর রাজু ও নূপুরের বিয়ের বিষয়টা পাকা হয়ে যায়। এভাবেই তাদের সংসার হাসি খুশি যাচ্ছিল। কিন্তু একদিন রাতে রাজু ঘুম ভেঙে যায় আর সে দেখতে পেল বিছানায় নূপুর নেই। রাজু অনেক চিন্তায় পড়ে যায়। রাজু ভাবতে থাকে, এ কি, নূপুর কখনো তো আমাকে না বলে কোথাও যায় না, তাহলে রাতে সে কোথায় বের হয়ে গেল? তখনই নূপুর সেখানে চলে আসলো। নূপুর, তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? আমি তোমার জন্য কত চিন্তা করছি। আরে কোথাও না, আমি কোথায় যাব? আমি তো এখানেই ছিলাম। এই বলে নূপুর আবারও শুয়ে পড়ল। রাজু তাকে কোনো কিছুই বলল না, সেও শুয়ে পড়ল। কিন্তু রাজু লক্ষ্য করলো যে নূপুর যেই দিন থেকেই আলাদা হয়ে গেছে, নূপুর তখন থেকেই সবসময় একা থাকতে চাইতো, কারোর সাথে কথা বলতে চাইতো না, এমনকি তার শাশুড়ি মায়ের সাথেও কোনো কথা বলতে চাইতো না। একদিন রাতে নূপুর ও রাজু বিছানায় ঘুমাচ্ছিল, কিন্তু নূপুর জানতো না যে রাজু ঘুমায়নি। রাজু শুধু ঘুমের ভাব ধরেছে। সেদিন রাতে নূপুর বিছানা থেকে উঠে চলে গেল, আর রাজু তার পিছনে পিছনে আসতে থাকে। নূপুর যেতে যেতে একটি জঙ্গলে গিয়ে পৌঁছালো, আর রাজু তার পিছন থেকে তাকে দেখতে দেখতে হঠাৎ রাজু দেখতে পেল যে নূপুর কয়েকজন পরীর সাথে কথা বলছে। এটা দেখে রাজু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর দেখে যে একজন পরী নূপুরের হাত ধরে টানছে। এটা দেখে রাজু সেখানে তাড়াতাড়ি দৌড়ে যায়। সেখানে গিয়ে নূপুরের হাতটা ধরে ফেলে, আর বাকি সব পরীরা সেখান থেকে পালিয়ে যায়। আর তার স্ত্রী নূপুর সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। এটা দেখে রাজু অনেক ভয় পেয়ে যায় এবং রাজু নূপুরকে নিয়ে বাড়িতে চলে আসে। আসার পরের দিন সকালে রাজু হাঁটতে হাঁটতে তাদের গ্রামের সেই তান্ত্রিকের কাছে যায়।
আর সেই তান্ত্রিক সবকিছু খুলে বলে। তখন তার কথা শুনে তান্ত্রিক বলল, আরে আরে রাজু, তুই এটা কি করলি বলতো? তুই তো অনেক বড় ভুল করে ফেলেছিস। যাকে বিয়ে করেছিস সে এই পৃথিবীর কেউই না, সে পরীর জগতের একজন পরী। এতদিন তোর কাছে ছিল কারণ তার সব স্মৃতিগুলো ভুলে গিয়েছিল, সে তাই তোর কাছে ছিল। কিন্তু এখন তো তার স্মৃতি ফিরে এসেছে আস্তে আস্তে, কিন্তু এখন তোর কাছ থেকে সে আর থাকবে না, কারণ সে সেই জগৎ থেকে এসেছে, সেই জগতেই সে ফিরে যাবে। একদিন তাকে ফিরে যেতে হবে, কারণ সেই জগতে তার সব আত্মীয় স্বজনরা এবং পরিবারের সকলেই আছে। তারা তার সাথে রাতে দেখা করতে আসে। তারা একদিন না একদিন তোর স্ত্রীকে নিয়ে চলে যাবেই, তুই কিছুই করতে পারবি না রে। তান্ত্রিক, তুমি আমাকে সাহায্য করো। মেয়েটাকে আমি কিভাবে ছেড়ে দিই? আমি যে তাকে অনেক ভালোবাসি, আমি তাকে হারাতে চাই না। সে চলে গেলে আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। তাকে কোনো জাদুবিদ্যা দিয়ে অন্তত সাহায্য করুন। কিন্তু তোর স্ত্রী তো কোনো জাতিবিদ্যায় কাজ করবে না রে। তোর স্ত্রী যদি মন থেকে তোকে ভালোবাসে তাহলেই তোকে ছেড়ে যাবে না, আর যদি তোকে মন থেকে ভালো না বাসে তাহলে তোর আর কোনো জাদুমন্ত্রই কাজ করবে না। কোনো এক রাতে চলে যাবে কিন্তু আর ফিরে আসবে না। তান্ত্রিক বাবার এমন কথা শুনে রাজু হতাশ হয়ে যায় আর সে বাড়িতে চলে আসে। তারপর থেকে রাজু প্রতি রাতেই তার স্ত্রী নূপুরকে পাহারা দিতে থাকে, যেন কেউ তাকে নিয়ে যেতে না পারে। কিন্তু এক রাতে রাজু ঘুমিয়ে পড়েছিল, আর তখনই নূপুর ঘুম থেকে উঠে সেই জঙ্গলে চলে যায়, আর তারপর সেখান থেকে অন্য পরীদের সাথে তার পরীর রাজ্যে ফিরে যায়। পরীর রাজ্যে নূপুরকে ফিরে পেয়ে সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু নূপুর সেই পরীর রাজ্যে গিয়ে বারবার রাজুর কথাই মনে করছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু নূপুরের মন রাজুর কাছেই যেতে চাইতো। তাই একদিন নূপুর তার পরিমাতাকে গিয়ে সব খুলে বলে। এসব কথা শুনে পরিমাতা অনেক রেগে যায় আর বলে, তুমি কি ভুলে গিয়েছো যে আমাদের এই পরীর রাজ্যে অনেক নিয়ম কানুন আছে? তাহলে তুমি কিভাবে একজন মানুষের সাথে সম্পর্ক করলে? আর শোনো, তুমি যদি দ্বিতীয়বার আবার সেই পৃথিবীতে ফিরে যেতে চাও তাহলে তোমার পরিবারের এবং তোমার পরীর সমস্ত ক্ষমতা হারাতে হবে। তুমি কি রাজি আছো? তারপর পরিমাতার এই কথা শোনার পর নূপুর রাজি হয়ে যায়। তারপর নূপুর পৃথিবীতে ফিরে যায় এবং নূপুর পৃথিবীতে ফিরে আসে তার স্বামী রাজু ও তার শাশুড়ি মাকে নিয়ে অনেক খুশি হয়ে যায়। তারা তাদেরকে নিয়ে একসাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিতে তাড়াতাড়ি লাইক দাও এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও গল্পটি কেমন লাগলো তোমাদের। তো বন্ধুরা, বিদায়। জাদুর দিন সোনার লেহেঙ্গা। অনেক দূরের এক রাজ্য ছিল। রাজ্যের নাম ছিল সোনাপুর। সেখানে রাজা বীরেন্দ্র ও রানী চন্দ্রমুখী তাদের বিশাল রাজ্য শাসন করতেন। আর তাদের ছিল 3 রাজকন্যা, মারিয়া, তানিয়া ও মেধা। ওরা ছিল অপূর্ব সুন্দরী ও বুদ্ধিমতী। কিন্তু রাজপ্রাসাদে ছিল এক বড় অভিশাপ। রাজকন্যারা কখনো প্রাসাদ থেকে বের হতে পারত না। একদিন রানী চন্দ্রমুখী তাদের বললেন, এই রাজ্যে ভয়ঙ্কর 2 ডাইনি আছে। ওদের নাম কালিন্দী ও নন্দিনী। তারা যদি তোমাদের পেয়ে যায় তাহলে তোমাদের ধরে নিয়ে যাবে, তাই খুব সাবধান। ওই 2 ডাইনির হাত থেকে তোমাদের নিজেদেরকে রক্ষা করতেই হবে। কোনোভাবে ওই ডাইনিদের হাতে ধরা পড়া যাবে না। তোমরা আমাদের রাজ্যের 2 মূল্যবান রাজকুমারী। তোমাদের উপর নির্ভর করছে আমাদের রাজ্যের ভবিষ্যৎ। তাই নিজেদের সুরক্ষা সবার আগে। এমন কোনো কাজ করবে না যেন ডাইনিরা তোমাদেরকে ধরে ফেলে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর পুরো গল্পটি দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এদিকে কালিন্দী ও নন্দিনী ছিল দুষ্ট জাদুকরী। তারা রাজ্যে এক অভিশাপ দিয়েছিল, যতদিন তারা থাকবে কোনো রাজকন্যা বাইরে বের হতে পারবে না। কিন্তু একদিন মারিয়া, তানিয়া ও মেধা ঠিক করলো এই বন্দি দশা আর ওরা মানবে না।
ওরা এই বন্দি দশা থেকে মুক্ত হবেই হবে। তখন ওদের মধ্যে রাজকন্যা মারিয়া বলল, আমরা যদি সারা জীবন প্রাসাদেই বন্দি থাকি তাহলে আমাদের জীবন বৃথা। আমরা সত্যিকারের রাজকন্যা, আমরা ভয় পাবো না। আমরা ওই শয়তান জাদুকরী ডাইনিদেরকে হারাবো আর আমাদের স্বাধীনতা উদ্ধার করব। এই রাজ্যের সবাই যখন যেখানে খুশি যাবে, যেখানে খুশি আনন্দ করবে। ওই ডাইনিদেরকে চিরতরে শেষ না করলে এটা কখনোই সম্ভব নয়। মেধা বলল, যখন বিপদ আসবে তখন আমরা একসঙ্গে লড়াই করব। আমরা 3 বোন মিলে ওই ডাইনিদেরকে শেষ করে দেব। যা হয়ে যাক না কেন, ওই ডাইনিরা আমাদের হাতেই মারা পড়বে। আমরা এত বছর রাজপ্রাসাদে থেকে অনেক জাদুবিদ্যা আর যুদ্ধবিদ্যা আয়ত্ত করেছি, তাই ওদের কাছে আমাদের জাদুবিদ্যা অনেক আগে। আমরা ওদেরকে ধরাশায়ী করবই করব। এই ভেবে রাজকন্যারা যখন গোপনে প্রাসাদ থেকে বের হলো তখন হঠাৎ 2 পরী এসে হাজির হলো। পরীদের নাম ছিল অদ্বিতীয়, জ্যোতি। পরীরা বলল, তোমরা যদি ডাইনিদের কাছে যাও তাহলে তারা তোমাদের বন্দি করে ফেলবে, কিন্তু ভয় পেও না। আমরা তোমাদের জন্য 3টি জাদুর সোনার লেহেঙ্গা এনেছি। এগুলো পরলেই তোমরা অদৃশ্য হতে পারবে এবং ডাইনিদের জাদু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা পরিরাজ্যের দূত। পরিরাজ্যের রানী পরী তোমাদের সাহসিকতায় মুগ্ধ হয়েছেন, তাই উনি তোমাদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমরা তোমাদের বন্ধুর মতো, আমাদেরকে বিশ্বাস করতে পারো। আমরা তোমাদের ক্ষতি করতে আসিনি। আমাদেরকে বিশ্বাস করে এই লেহেঙ্গা 3টা পরে নাও, আর দেরি করো না, নয়তো অনেক দেরি হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এতক্ষণ পর্যন্ত যারা গল্পটি দেখেছো তোমাদের পুরো নাম কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, তোমরা যদি তোমাদের মাকে ভালোবাসো তাহলে কমেন্টে মা লিখে রেখে যেও। রাজকন্যারা পরীদের দেওয়া জাদুর 3 লেহেঙ্গা পরে নিল। লেহেঙ্গা পরা মাত্রই ওদের গা থেকে সোনার আলো বেরিয়ে আসছিল। ওদের দেখতে অপূর্ব সুন্দর আর অনেক শক্তিশালী লাগছিল। ওদের মনে তখন অনেক সাহস এসে পৌঁছালো। ওরা যে কোনো কাজ করার জন্য প্রস্তুত ছিল। রাজকন্যারা যখন ডাইনিদের গুহার কাছে পৌঁছালো তখন 3 জন সাহসী রাজপুত্র এসে উপস্থিত হলো। রাজপুত্রদের নাম ছিল ঋষি, রবি ও কিশোর। ওরা 3 রাজকন্যাকে পছন্দ করত, তাই ওরা যখন জানতে পারলো রাজকন্যারা বিপদে পড়তে যাচ্ছে, ডাইনিদের সঙ্গে লড়াই করবে, ওরা আর নিজেদেরকে আটকাতে পারলো না। ওরাও রাজকন্যাদের সাহায্য করার জন্য সেখানে হাজির হয়ে গেল। ঋষি তখন এগিয়ে গিয়ে বলল, তোমরা এখানে কি করছো? এই জায়গা খুবই বিপজ্জনক। তোমাদেরকে এভাবে রাজামশাই এবং রানী কিভাবে ছাড়লেন? তোমাদের এই খবর পেয়ে আমরা আর এক মুহূর্ত দেরি করিনি। তোমরা সত্যি অনেক সাহসী, কিন্তু সব সময় সাহস ভালো হয় না। সাহস অনেক সময় বিপদ ডেকে আনে। তোমাদের এই সাহসিকতার প্রশংসা এই মুহূর্তে করতে পারছি না। রাজকন্যারা, ফিরে চলো। এখন ওই ডাইনিদেরকে উদ্ধার করতে হবে না। ওদের সঙ্গে লড়াই করতে গেলে তোমাদের ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের কথা ভেবে হলেও প্লিজ ফিরে চলো। তোমাদের কোনো ক্ষতি হয়ে গেলে আমরা কি করব? আমাদের ভালোবাসার কথা কি তোমরা একবারও মনে করলে না? আমাদেরকে ছেড়ে তোমরা কেন ওখানে যাচ্ছ? প্লিজ আমাদের কথা শোনো। রাজকুমার রবি বলল, আমরা অনেক সাহসী মানুষ দেখেছি, কিন্তু সাহসী রাজকন্যা, সত্যি এটা তো অনেক অবাক করার বিষয়। আমার তো ইচ্ছে হচ্ছে তোমাদেরকে সাহায্য করতে আর ওই ডাইনিদেরকে পরাস্ত করতে সাহায্য করতে। আমরা 3 ভাই তাহলে তোমাদেরকে সাহায্য করব। যে বিপদই হোক না কেন, বিপদেই বন্ধুর পরিচয়। আর আমরা তোমাদের কতটা ভালোবাসি সেটা আমরা আমাদের প্রাণ দিয়ে হলেও দেখিয়ে দেব। আমরা তোমাদের সঙ্গে আছি রাজকন্যা, তোমাদেরকে ফিরে যেতে হবে না। আমি আমার প্রাণ দিয়ে হলেও ওই ডাইনিদেরকে পরাস্ত করব।
রাজকুমার কিশোর বলল, হ্যাঁ, এই লড়াই একার নয়, এই লড়াই আমাদের সবার, এই রাজ্যের মানুষের। আর রাজকুমার হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। রাজকন্যারা চলো, আজকে একদিন আমরা কিভাবে পালন করব সেটা আমরাই সিদ্ধান্ত নেব। হয় আমাদের জয় হবে, নয় আমরা নিজেরাই পরাজয় মেনে নেব। চলো রাজকন্যারা। ডাইনিরা যখন দেখলো রাজকন্যারা তাদের কাছে এসেছে, তখন তারা অট্টহাসি দিতে লাগলো। তোরা কি মনে করেছিস আমাদেরকে জাদু দিয়ে হারাতে পারবি? আর সঙ্গে 3টা পুচকে ছোড়াকে নিয়ে এসেছিস, ওরা আমাদের কি করতে পারবে? আজকে তোরা সবাই আমার হাতে জানে প্রাণে মারা যাবি। কিন্তু রাজকন্যারা সোনার লেহেঙ্গার জাদু ব্যবহার করলো। হঠাৎই এক প্রবল ঝড় উঠলো, আর সে লেহেঙ্গা থেকে আলো বেরিয়ে ডাইনিদেরকে ধীরে ধীরে পাথরে পরিণত করে দিল। ডাইনিরা চিৎকার করতে করতে সেখানেই শেষ হয়ে গেল, আর ডাইনিদের অভিশাপও শেষ হয়ে গেল। রাজকন্যারা রাজপুত্রদের হাত ধরে খুশি খুশি রাজপ্রাসাদে ফিরে গেল। রাজা রানী তাদেরকে খুশিতে বুকে জড়িয়ে ধরলো। রাজা বীরেন্দ্র বললেন, আমার কন্যারা শুধু রূপে নয়, গুণেও সেরা। আজ থেকে আমার কন্যারা আর বন্দী নয়, তারা সবাই মুক্ত। রাজ্যে উৎসব শুরু হলো। রাজকন্যারা 3 রাজপুত্রকে বিয়ে করলো, আর সোনাপুর পরিণত হলো সুখের রাজ্যে। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা। বাই বাই।